বাইরে মেঘ করেছে, কাঁচের রংবাহারি শাসি দিয়ে দিনের আলো আসছে না বললেই চলে। ঘরের চারিপাশে আধো অন্ধকার, বাতাসে সুগন্ধি মোমবাতির একটা আচ্ছন্ন করা গন্ধ। আর এরই মাঝে বাচ্চা ছেলেটাকে চার্চের সেবিকারা ঘিরে রেখেছেন। তবে কতক্ষণ ঘিরে রাখতে পারবেন তার নিশ্চয়তা নেই। সে ক্রমাগত অদ্ভুত অস্ফুট স্বরে কি যেন বিড় করে চলেছে, আর প্রবল আক্রোশে সেবিকাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। ওইটুকু ছেলের গায়ে অমন অমানসিক বল দেখে সকলেই স্তম্ভিত। ছেলেটার বয়স আন্দাজ 5 কি 6 বছর হবে। পরনে একটা বহু ব্যবহৃত হাফ প্যান্ট আর একটা রংচটা হাফ হাতা জামা। গরিব চাষির ছেলেটা অদ্ভুত ফ্যাস ফ্যাসে স্বরে ক্রমাগত বিড় করে বলে চলেছে, তামিল ভাষায় এ কথার মানে আমায় ছেড়ে দে। চার্চের সেবিকারা তাকে চেপে ধরে বসিয়ে রেখেছে একটা বেঞ্চে। ছেলেটার সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা মন্ত্রপুত মোমবাতি। 3 জন সেবিকার চোখ মুখ থমথমে। তারা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন। মিনিট খানেক পরে চার্চের সেই আধো অন্ধকার ঘরে উপস্থিত হলেন এক দীর্ঘদেহী মানুষ। তার পরনে বেগুনি আলখাল্লা আর গলায় ঝোলানো ছোট্ট রূপোর ক্রস। লোকটার হাতে একটা ছোট্ট বই আর একটা 1 বিঘত লম্বা কাঠের ক্রস, আর আরেক হাতে একটা কাঁচের পাত্রে ধরা রয়েছে খানিকটা তরল পদার্থ। কোনো দিকে না তাকিয়েই সেই আলখাল্লা পরা লোকটা কাঠের ক্রসটা ঠেকালেন সেই বাচ্চাটার মাথায়, আর সাথে সাথেই চার্চের নিস্তব্ধতা খান খান করে চিৎকার করে উঠল ছেলেটা, তবে এবার তার গলায় যেন রাগ, যন্ত্রণা আর হতাশার এক ভয়ঙ্কর অভিব্যক্তি। তার গলার ফ্যাসফ্যাসানি বদলে গিয়েছে অলৌকিক হিংস্রতায়। ওর চোখে তখন হাজার নেকড়ের লোলুপ দৃষ্টি। ছেলেটাকে ধরে থাকা সেবিকারা ভয়ে আঁতকে উঠেছেন। তবে সেই আলখাল্লা পরা মানুষটার মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং তার সাদা গোঁফদাড়ির ফাঁকে লুকিয়ে থাকা ঠোঁটে যেন এক চিলতে হাসি খেলে গেল। উনি সেই বাচ্চাটার চারিপাশে ঘিরে থাকা কোনো অতিলৌকিক গন্ধের সন্ধান পেয়েছেন সম্ভবত। হাতের পাত্র থেকে বাচ্চাটার সারা শরীরে পবিত্র জল ছিটিয়ে দিলেন, আর তার সাথে সাথেই যেন খানিকটা নিস্তেজ হয়ে গেল হুঙ্কার দিতে থাকা বাচ্চাটা। কাঠের ক্রসটা তার মাথায় ঠেকিয়ে সেই দাড়িওয়ালা জলদ গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করলেন, হে পিতা, আমি আপনাকে স্মরণ করছি। স্বর্গের অধিষ্ঠান থেকে নেমে এসে আশীর্বাদ করুন। এই পৃথিবীর বুকে স্বর্গের শান্তি প্রদান করুন। আমাদের শরীর ও মনের ক্ষুধা নিবৃত্তি করুন। আমাদের অপরাধ ক্ষমা করুন। আমাদের আলোর পথে চালিত করুন। মুক্ত করুন সমস্ত অন্ধকার থেকে। হে প্রভু, আমার প্রার্থনা মঞ্জুর করুন। আপনার পবিত্র নাম আমায় এই সৎ প্রচেষ্টায় জয়ী করুক। রক্ষা করুক আপনার সকল সন্তানদের। মন্ত্রোচ্চারণ শেষ হওয়ার সাথে সাথেই বাচ্চাটার মাথা এলিয়ে গেল, আর সেই আলখাল্লা পরা লোকটার ইশারায় সেবিকারা ওকে ধরাধরি করে বের করে নিয়ে গেলেন সেই ঘর থেকে। দাড়িওয়ালা ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতের সমস্ত উপকরণ নামিয়ে রাখলেন পাশের টেবিলে।
এমন সময় খোলা দরজা দিয়ে একজন এসে তাকে ডাকলেন। ফাদার পেরেরা, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রার্থনা কক্ষ থেকে বেরিয়ে বাইরের ঘরে এলেন ষাটোর্ধ্ব মানুষটা। ফাদার পেরেরা, হ্যাঁ, ওই নামেই তাকে এলাকার লোকজনেরা চেনে। অবশ্য ওর পুরো নাম ফাদার অ্যান্টনি পেরেরা। জীবনের মূল্যবান 40টা বছর তিনি এই ঈশ্বর সেবায় নিয়োজিত করেছেন। দক্ষিণ ভারতের একাধিক চার্চের দায়িত্ব সামলে অবশেষে 23 বছর আগে এই কাটেলপাট্টুর চার্চের দায়িত্ব পান তিনি। সেই আশা, তারপর থেকে এখানেই রয়ে যান ফাদার পেরেরা। তবে স্রেফ চার্চের পাদ্রী নন, ওর আরও একটা বিশেষ পরিচয় আছে। উনি একজন এক্সোরসিস্ট। খ্রিস্টীয় মতে চার্চের অনুমতি নিয়ে যিনি কোনো অলৌকিক শক্তি কিংবা প্রেতাত্মার কবল থেকে মানুষকে উদ্ধার করেন, তেমন ব্যক্তিদের বলা হয় এক্সোরসিস্ট। বাইরের ঘরে এসে তিনি দেখলেন একজন বছর 40-এর ভদ্রলোক বসে দৈনিক সংবাদপত্র পড়ছেন। এই লোকটিকে চেনেন ফাদার পেরেরা। সদ্য আলাপ হলেও বেশ মিশুকে এবং ভালো মনের এই লেখক মানুষটির সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার। লেখকটির নাম দেবাশিস ব্রহ্ম। ফাদারকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়ায় দেবাশিস। তাকে হাত দেখিয়ে বসতে বলে পাশের ঘরে গিয়ে পোশাক বদলে আসেন অ্যান্থনি পেরেরা। বলুন মিস্টার ব্রহ্ম, হাউ আর ইউ? নিজের চেয়ারে বসতে বসতে বললেন ফাদার পেরেরা। হাতের খবরের কাগজটা ভাঁজ করে নামিয়ে রাখে দেবাশিস। তারপর পাশের চেয়ার থেকে নিজের ব্যাগটা তুলে নিয়ে তার ভেতর থেকে এক থোকা কালো আঙুর বের করে বলল, ফাদার, এটা আমার বাড়ির বাগানের আঙুর, আপনার জন্য খানিকটা নিয়ে এলাম। আবার এসব কেন? চলুন আমার ঘরে যাই। চার্চের পাশেই ফাদার পেরেরার ছোট্ট দোতলা বাড়ি। চাবি ঘুরিয়ে দরজা খুলতে খুলতে ফাদার বললেন, মিস্টার ব্রহ্ম, চা চলবে তো? এ কি, আপনি দুপুরবেলা চা খাবেন? আপনি তো এমন অনিয়ম সাধারণত করেন না। অবাক হয় দেবাশিস। ঘরের ভেতর ঢুকতে ঢুকতে ফাদার বললেন, আসলে আজ একটা হিলিং সেশন ছিল, তাই বড্ড স্ট্রেসড লাগছে। বানাই একটু? এই বলে তিনি চলে গেলেন রান্নাঘরে। দেবাশিস বসে বসে অ্যান্থনি সাহেবের ঘরটা দেখছিল। গত 3 মাস ধরে এই বাড়িতে তার যাতায়াত। ঘরের ভেতর একটা বড় যিশুর ছবি, তবে তা ক্রুশবিদ্ধ নয়। সেই ছবিতে অগণিত ভক্তদের আশীর্বাদ করছেন সেই সদা ক্ষমাশীল পরম পিতা। ঘরের আরেক পাশে একটা বড় শেলফে অজস্র বই। বইয়ের তাকের পাশেই মাদার মেরির ছবি। সেই ছবির সামনেই রূপোর মোমদানিতে আজ জ্বলা মোমবাতি। বাইরে মেঘের মৃদু ডাকাডাকি আরম্ভ হয়েছে। দেবাশিস এসব দেখতে দেখতে কি যেন ভাবছিল। ফাদার পেরেরা কখন চায়ের ট্রে হাতে ঘরে এসেছেন তা সে খেয়ালই করেনি। কি ভাবছেন মিস্টার ব্রহ্ম? ফাদারের ডাকে তার চটকা ভাঙে। আপনার কথা। আমার কথা? আমার আবার কি কথা ভাবছেন? ওই ভাবছিলাম, এই যে হিলিং, এক্সারসিজম, এইসব। হ্যাঁ বলুন, এসব কি? না মানে, আপনি যদি অপরাধ না নেন তবে বলতে পারি। নির্ভয় বলুন মিস্টার ব্রহ্ম। আমি একজন ঈশ্বরের সেবায়েত, যিনি চিরকাল সকলকে ক্ষমার কথা বলে গেলেন। তাঁর সেবায়েত হয়ে আমি রাগ করব? বলুন, কি বলতে চান? আচ্ছা, এসব কি সত্যি নাকি নাকি ভাওতা? এই তো। ঘাড় নেড়ে সম্মতি জানায় দেবাশিস ভদ্র। চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ান ফাদার পেরেরা। তারপর শান্ত গলায় বলেন, মিস্টার ব্রহ্ম,
আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? করি। কেন করেন? কারণ তাকে ডাকলে মনে শান্তি আসে, বিপদে লড়াই করার শক্তি জন্মায়। আপনার মনে হয় না যে সব প্রার্থনা বা পুজো মিথ্যে, ভরং? এমনও তো হতে পারে যে আপনার নিজের মনের জোরেই আপনি সমস্যার সমাধান করছেন। ঈশ্বরের সামনে মাথা নত না করলেও হয়তো তেমনটাই হতো। না। কেন? দেবাশিস ভদ্র চুপ করে রইল। ফাদারের প্রশ্নের কোনো জুৎসই জবাব সে খুঁজে পেল না। ফাদার পেরেরা এবার হেসে বললেন, দেখুন, এ পৃথিবী শুধু নয়, জগৎ চরাচরের যে কোনো কোনায় যা কিছু আছে, তা সে জীব হোক বা জড়, প্রতি মুহূর্তে তাদের মধ্যে একরকম সংঘর্ষ হচ্ছে। সেই সংঘর্ষ আসলে ভালো এবং মন্দের সংঘর্ষ, ঠিক এবং ভুলের সংঘর্ষ, ন্যায় এবং অন্যায়ের সংঘর্ষ। এই পজিটিভ এবং নেগেটিভ ভাইবসের দুই প্রতিনিধি ধরে নিন ঈশ্বর এবং শয়তান। যে পরম কৃপাময় সদিচ্ছার জন্য আপনি এক পথ শিশুকে আপনার রুটির অর্ধেক খাইয়ে তৃপ্তি পান, তাই ঈশ্বর। আর সেই আপনি যে কদর্য মনোভাবের শিকার হয়ে সম্পত্তির লোভে কিংবা অন্য কোনো কারণে একটা মানুষের ধড় থেকে মুন্ডুটা কেটে নেন বা তার ক্ষতির চিন্তা করেন, তখন তাই শয়তানের প্রতিভূ হিসেবে গণ্য করা হয়। বেশ খানিকক্ষণ একটানা কথা বলে নিজের চেয়ারে বসলেন ষাটঊর্ধ্ব মানুষটি। দেবাশিস বলল, সে তো খুব স্বাভাবিক বিষয় ফাদার, কিন্তু তার জন্য এইসব এক্সারসিজম? না, তার জন্য নয়। মাঝে মাঝে আমাদের ভিতরে থাকা শয়তানি স্পৃহা বাইরের কোনো অলৌকিক কুশক্তির প্রভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। তাকে কাবু করা আমাদের জন্য হয়ে ওঠে এক প্রকার অসম্ভব। তখনই প্রয়োজন হয় সেই সবের। তবে এক্সরসিজম তো আর হাতের মোয়া নয় মিস্টার ব্রহ্ম, যেখানে সেখানে যাকে তাকে সেসব করা যায় না। তার জন্য অনেক নিয়ম কানুন আছে, অনেক প্রস্তুতিও আছে। ফাঁকা চায়ের কাপ নামিয়ে রাখেন ফাদার পেরেরা। দেবাশিস মনে মনে ভাবল, একটা জব্বর উপন্যাসের প্লট পাওয়া যাবে মনে হয়। তবে মুখে বলল, প্রস্তুতি, নিয়ম, আর যদি আরেকটু খোলসা করে বলতেন। অবশ্য অসুবিধা থাকলে। না মিস্টার ব্রহ্ম, অসুবিধের কিছু নেই। বেসিক কিছু জিনিস ইন্টারনেট ঘাঁটলেই আজকাল পাওয়া যায়। আর যে জিনিস সর্বসমক্ষে বলা নিষেধ, তা আপনার শত অনুরোধেও আমি বলবো না। দেবাশিস ব্রহ্ম এমনিতে ধূমপান করে, কিন্তু ফাদারের সামনে নিজের সেই নেশাটা এড়িয়েই চলে। তাকে উসকুস করতে দেখে পেরেরা বললেন, ধূমপান করতে চাইলে করতে পারেন, তবে এবার ওটা বাদ দিন। হ্যাঁ ফাদার, অনেক চেষ্টা করছি। এই বলতে বলতে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে কয়েকটা টান দেয় ব্রহ্ম। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জানলার কাছে সেই জলের ফোঁটা আঁকি বুকি কাটছে। ফাদার পেরেরা বলতে শুরু করলেন, এক্সরসিজম করার আগে বেশ কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হয়। পজেশনের লক্ষণগুলো সুস্পষ্ট কিনা দেখতে হয়। যেমন ধরুন, ব্যক্তির অচেনা ভাষায় কথা বলা, নানান রকম বিকৃত ইচ্ছের বিকাশ ঘটা, শারীরিক ও মানসিক বিকৃতি বা বিকলাঙ্গতা দেখা দেওয়া ইত্যাদি। তবে সেসব ঘটনা নানান শারীরিক ও মানসিক রোগেও দেখা দেয়। আজকের এই বিজ্ঞানের যুগে সেসব রোগ সহজেই চিহ্নিত ও নিরাময় করা সম্ভব। তাই সেই বিকৃতির ইঙ্গিতগুলো যে সত্যিই পজেশনের লক্ষণ, সে বিষয়ে আগে নিশ্চিত হতে হয়।
তার উপরেই নির্ভর করে ঠিক করা হয় যে সেই ব্যক্তির একজন এক্সরসিস্টের প্রয়োজন নাকি একজন চিকিৎসকের। আচ্ছা ফাদার, আপনি যেই পজেশনের কথা বলছেন, এই পজেশন আসলে কি? দেখুন মিস্টার ব্রহ্ম, আসলে পজেশন মানে হলো... সবে ফাদার পেরেরা দেবাশিসকে বিষয়টা গুছিয়ে বলতে যাচ্ছিলেন, এমন সময় ওর ঘরের আদ্যিকালের টেলিফোনটা বেজে উঠল। কথার মাঝে ছেদ পড়ায় ফাদার সামান্য বিরক্ত হয়ে উঠে গিয়ে রিসিভারটা কানে তুলে বললেন, হ্যালো, ফাদার অ্যান্থনি পেরেরা হিয়ার। ওপার থেকে একজনের ভয়ার্ত কণ্ঠ শোনা গেল। ফাদার, ফাদার, আমি মাইকেল পুনর্ভূষণ। আপনি এক্ষুনি একবার আমার এখানে আসতে পারবেন? কথা বলতে গিয়ে লোকটা যেন আতঙ্কে শিউরে উঠছে। কাম ডাউন মাই চাইল্ড, আগে আগে শান্ত হও। কি হয়েছে? এমন উত্তেজিত হয়ে আছো কেন? কিছু বিপদ আপদ হয়েছে কি? আমায় আমায় সবটা খুলে বলো মাইকেল। বড় বিপদ হয়েছে ফাদার, ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে। আমার ছেলেটা কেমন যেন করছে ফাদার। আপনি প্লিজ একবার আসুন, প্লিজ ফাদার, প্লিজ। তোমার ছেলে মানে ডেভিড, কি হয়েছে তার? ওপারের কণ্ঠস্বর খানিকক্ষণ চুপ থাকে। টেলিফোনের মধ্যে দিয়ে কেবল তার ভীষণ শ্বাস প্রশ্বাসের শব্দ টের পাওয়া যায়। ফাদার পেরেরা আবার জিজ্ঞাসা করেন, হ্যালো 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 মাইকেল, শুনতে পাচ্ছ? হ্যালো, কি হয়েছে ডেভিডের? ফাদার, I think my child has been possessed. ওপারের কথা শেষ হওয়ার সাথে সাথেই বাইরে একটা প্রচন্ড বজ্রপাতের শব্দ হয়। জানলার শাঁসি আলোকিত হয়ে উঠে মুহূর্তের মধ্যে আবার অন্ধকারে ডুবে যায়। ভারতবর্ষের দক্ষিণে এক ছোট্ট পাহাড়ি জনপদ কাটিলপট্টু। না পুরোপুরি শহর, না একেবারে গ্রাম। জায়গাটা মূলত পাহাড় জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকশো ঘরবাড়ি নিয়ে তৈরি এক মফস্বল গোছে। স্বাস্থ্যকেন্দ্র, হাই স্কুল, বাজারহাট, এমনকি একটা সিনেমা হলও আছে। তবু শহরের প্রভাব এখনো এই সবুজে ঘেরা ছোট্ট জায়গাটাকে ধূসর করে তুলতে পারেনি। এখানকার অধিকাংশ বাসিন্দাই আদিবাসী সম্প্রদায়ের। পরে চার্চের অনুগ্রহে তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। বর্তমানে এই অঞ্চলের প্রতি 5টি পরিবারের 3টি ধর্মান্তরিত খ্রিস্টান। অবশ্য খ্রিস্টান মিশনারিজরা কাটিলপট্টুর উন্নতির জন্য কম কিছু করেন। আগে জায়গাটা ছিল প্রায় অনুন্নত। এখানকার আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা সব বিষয়েই চার্চের অবদান উল্লেখযোগ্য। সন্ধে নেমে আসছে, তার উপর আকাশ কালো করে মেঘ জমেছে, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ফাদার পেরেরার পুরনো টাটা সুমো গাড়িটা কাদা প্যাচপ্যাচি রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে মাইকেল পুনর্ভূষণের বাড়ির দিকে। ফোন রেখে বাড়ি থেকে বেরোনোর সময় অ্যান্থনি পেরেরা বলেছিলেন, মিস্টার ব্রহ্ম, একটা কল এসেছে। পেরেন্টস বলছে তাদের ছেলে নাকি পজেসড। যাবেন নাকি? অ্যান্থনি পেরেরার গলা ছিল চিন্তামগ্ন। সেই কথার রেশ ধরেই দেবাশিসের মনে কৌতূহল জাগল। ফাদার পেরেরা এই ধরনের ঘটনার জন্য বিশেষ পরিচিত। দেবাশিসও সেই অদ্ভুত অভিজ্ঞতার অংশীদার হতে চায়। তাই কোনো দ্বিধা না করে তিনি রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, নিশ্চয়ই, এই সুযোগ তার বারবার পাওয়া যায় না। সব গোছগাছ করে নিয়ে বাইরে বেরোতে আন্দাজ 15 মিনিট লেগেছিল ওদের। যাচ্ছেন, কিন্তু বিপদের কথা ভেবে দেখেছেন কি? বিপদ? বিপদ কিসের? আমরা তো আর বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি না মিস্টার ব্রহ্ম।
আমরা যাচ্ছি একটা প্রবাবল পজিশনের কেস ডিল করতে, আর তেমন যদি হয় তবে কেবল আপনার কেন, আমার বা সেখানে উপস্থিত প্রত্যেকের বিপদ হতে পারে, এমনকি প্রাণ সংশয় হওয়াও আশ্চর্যের নয়। গম্ভীর গলায় কথাগুলি বললেন ফাদার। লেখক দেবাশিস ব্রহ্মের এসবে বিন্দুমাত্র বিশ্বাস নেই। তিনি কখনো কোনো অলৌকিক বা অতি প্রাকৃতিক ঘটনার স্বচক্ষে দেখেননি। তার মতে এই সবই তৎকালীন ধর্মীয় গুরুদের সৃষ্ট মানসিক ও শারীরিক রোগ নিরাময়ের দেশজ ও আঞ্চলিক পদ্ধতির বহিঃপ্রকাশ। যদিও এসবের মধ্যে ভয় পাওয়ার মতো সত্যতা আছে বলে তিনি মনে করেন না, কাজেই তিনি এই যাত্রায় বিপদের সম্ভাবনা দেখছেন না। তবে ফাদার পেরেরাকে সেই সব কথা বলে মনক্ষুণ্ণ করতে চান না দেবাশিস। হাজার হোক, মানুষটা ভালো। এই কাটিলপাট্টুর অগণিত মানুষ রোজ তার কাছে কোনো না কোনোভাবে উপকৃত হয়। ফাদার অ্যান্থনি পেরেরা নিঃস্বার্থভাবেই তাদের সাহায্য করেন। ধর্মীয় গোঁড়ামি বা সামান্য অন্ধবিশ্বাস থাকলেও লোকটা ক্ষতিকর নয়। তাই তাকে এইসব না বলে ব্রহ্ম বললেন, আরে বিপদ হলে আপনি তো আছেনই, চলুন যাওয়া যাক। সেই থেকে প্রায় 10 মিনিট ধরে অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে ফাদার পেরেরার গাড়ি। তিনি নিজের কাজ নিজেই করেন, কাজেই কোনো ড্রাইভার রাখেননি। তাছাড়া এই গাড়ি কেবল তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, চার্চের বিভিন্ন কাজে, এমনকি কাটিলপাটুর অসহায় মানুষদের বিপদে অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহৃত হয়। দেবাশিস ব্রহ্ম চালকের আসনে বসা ফাদার পেরেরাকে জিজ্ঞেস করল, আচ্ছা ফাদার, আপনার কথা শুনে মনে হলো আমরা এখন যাদের বাড়ি যাচ্ছি তারা আপনার পূর্ব পরিচিত। তা কে এই মাইকেল পুনর্পুষম? ফাদার পেরেরার রাস্তার দিকে নজর রেখেই জবাব দিলেন, মাইকেল যে একজন ধর্মান্তরিত খ্রিস্টান তা তোর নাম শুনেই বুঝতে পারছো। এই মাইকেল ছিল কাটিলপাট্টুর এক দরিদ্র মজুরের সন্তান। 23 বছর আগে যখন আমি এখানে আসি তখন তার বয়স ছিল 32। সেও বাপের মতো এখানকার এক মামুলি কারখানায় মজুরি করত। আর্থিক অবস্থা ভালো ছিল না একেবারে। ততদিনে মাইকেলের একটি সন্তান হয়েছে। সে আর তার স্ত্রী মার্গারেট মিলে ছেলের নাম রেখেছিল ডেভিড অশ্বিনী। অর্থাভাবে ডেভিডকে দুবেলা ভালো করে খেতে পর্যন্ত দিতে পারত না মাইকেল। শেষে আমি চেন্নাই শহরে ওর একটা অপেক্ষাকৃত ভালো চাকরির বন্দোবস্ত করে দিই। তবে মাইকেল ছিল দারুণ কর্মঠ, আর নিজের সেই শ্রমের ফলস্বরূপ সে সেই চাকরিতে বেশ উন্নতি করে। তাছাড়া পেটে বিদ্যে ছিল, কাজেই সামান্য মজুর থেকে কোম্পানির সুপারভাইজার হয়ে উঠতে তার বেশি সময় লাগেনি। এই গেল সপ্তাহে এখানে জঙ্গলের ভিতর দিয়ে পাকা সড়ক বানানোর জন্য সেই কোম্পানির সুপারভাইজার হয়ে কাটিলপাট্টু ফিরে আসে মাইকেল। কাজের সুবিধার জন্য এই অঞ্চলের সীমান্তে যেখানে রাস্তা তৈরি হচ্ছে সেখানেই একটা পুরনো দোতলা কাঠের বাড়ি কিনে মেরামত করে থাকতে আরম্ভ করে মাইকেল, মার্গারেট আর ডেভিড। গেল সপ্তাহতেই ওদের বাড়ি গিয়েছিলাম বলতে মাইকেল এক প্রকার জোর করেই টেনে নিয়ে। কথা বলতে বলতে আচমকা এক ভয়ঙ্কর ব্রেক কষলেন ফাদার পেরেরা। দেবাশিস সেই ঝাঁকুনি সহ্য করতে না পেরে ড্যাশবোর্ডের ওপর হুমড়ি খেয়ে পড়ল। আর একটু হলেই মাথায় বাজে রকমের চোট পেতেন। কোন রকমে নিজেকে সামনে নিয়ে দেবাশিস দেখলেন ফাদার পেরেরা বিস্ফারিত চোখে সামনের রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। দেবাশিস নিজের কপালে হাত ঘষতে ঘষতে ফাদারের দৃষ্টি অনুসরণ করলেন। গাড়ির ফ্রন্ট উইন্ডশিল্ডের বাইরে তখনও অবিরাম বাড়িধারা ঝরেছে। দুর্বল ওয়াইপারটা দীর্ঘক্ষণ জল মুছতে মুছতে যেন ক্লান্ত হয়ে পড়েছে। আর সেই ওয়াইপারের মুছে ফেলা জলের ধারার ওপারে শুনশান জঙ্গলে ঢাকা রাস্তাটা গাড়ির হেডলাইটের হলুদ আলোয়
আলোকিত হয়ে আছে। আর সেই জনহীন রাস্তায় বৃষ্টির জলে ভিজে ঝুপ্পুস হয়ে দাঁড়িয়ে আছে একটা নাদুস নুদুস কালো বিড়াল। অন্য সময় হলে এমন একটা লোমশ মোটাসোটা বিড়াল দেখলে দেবাশিস হয়তো তাকে কোলে নিয়ে খানিক আদরই করে দিতেন, কিন্তু এই অন্ধকারে এমন দুর্যোগে আর এই অদ্ভুত উদ্দেশ্যে যাত্রা করার মাঝে এই বিড়ালটিকে দেখেই ওর গা ছমছম করে উঠল। ভয়ের মুহূর্তে মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা ভুলে যায়। অনেক সময় একলা বাড়িতে অনেক আলোর মাঝেও রজ্জুতে সর্বভ্রম হয়, আর চারিপাশের পরিস্থিতি যদি এমন হয় তবে পাশে ফাদার অ্যান্থনি পেরেরার মতন মানুষ থাকলেও ভয় পাওয়াটা স্বাভাবিক। ফাদার পেরেরা বললেন, আর একটু হলেই গাড়ির চাকার তলায় যেত। কোথা থেকে যে লাফিয়ে বেরিয়ে এলো। দেবাশিস ভালো করে দেখলেন বিড়ালটাকে। মিশমিশে কালো বিড়ালটা রাস্তার ঠিক মাঝখানে ঠায় বসে আছে। তার সবুজ চোখের মণি দুটো যেন জলজল করছে। অদ্ভুত এক হিংস্রতা যেন ঘিরে রয়েছে সেই প্রাণীটির অস্তিত্বকে। সে যেন ওদের দুজনকে দেখছে, যেন বলছে, ফিরে যাও, সামনে বিপদ। ফাদার পেরেরা একবার জোরে হর্ন দিলেন। গাড়ির হর্নের শব্দে বেড়ালটা ঘোর কাটল। চারিপাশের বৃষ্টির শব্দ, এমনকি গাড়ির চলন্ত ইঞ্জিনের শব্দকে ছাপিয়ে একটা ডাক ছাড়ল সে। তারপর লাফ দিয়ে রাস্তার পাশের অন্ধকারে মিলিয়ে গেল সেই বিভীষিকাময় জিপটা। ফাদার পেরেরা গাড়িতে গিয়ার বদলে বললেন, ইঙ্গিত ভালো নয় মিস্টার ব্রহ্ম। মাইকেল পুনর্পুষমের বাড়িটা ছিল কাটেলপট্টুর একেবারে শেষ প্রান্তে। যেখানে সেই দোতলা বাড়িটা ছিল তার পেছনেই পাহাড়ি ঢাল এবং দুদিকে ঘন জঙ্গল। রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজতে থাকা সেই নির্জন এলাকার একমাত্র বাড়িটা গাড়ির হেডলাইটের আলোয় ভৌতিক হানা বাড়ির মতো দেখাচ্ছিল। দেবাশিস ব্রহ্ম অনুভব করছিলেন যে রাস্তায় ওই বিড়ালের ঘটনাটার পর থেকেই যেন তার মনের সব সাহস হারিয়ে গিয়েছে। মনের অন্দরমহলে তিল তিল করে জমা হচ্ছিল চাপা ভয়ের অনুভূতি। গাড়ির স্টার্ট বন্ধ করে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল তারা। বাড়ির দরজার নতুন নেম প্লেটে সোনালি হরফে লেখা ছিল দ্য গিফট, এবং তার নিচে বাড়ির 3 সদস্যের নাম। দরজায় কোনো কলিং বেল নেই, তার বদলে একটা ছোট্ট ঘন্টা ঝোলানো রয়েছে বারান্দার কড়িকাঠ থেকে। সেটায় আঘাত করলেই ধাতব ঘণ্টাটা বাড়ির বাসিন্দাদের আগন্তুকের উপস্থিতি জানান দেয়। ফাদার পেরেরা আগেও এ বাড়িতে এসেছেন। তিনি নিঃসংকোচে সেই ঘণ্টা নাড়লেন। শুনশান জঙ্গলি নিস্তব্ধতা ভেঙে বেজে উঠল সেই পিতলের ঘণ্টা। চারপাশে জমে থাকা চাপা অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে সেই শব্দ তরঙ্গ ফিরে এলো ওদেরই কানে। কই, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ফাদারের বাঁ হাতে একটা টর্চ ছিল। সেই টর্চের নীলচে আলোয় তার মুখের থমথমে ভাবটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কয়েক মুহূর্ত অপেক্ষা করে তার স্বভাবসুলভ গম্ভীর স্বরে হাঁক পাড়লেন, মাইকেল, মার্গারেট, আমি ফাদার পেরেরা, দরজা খোলো।
কয়েক সেকেন্ডের মধ্যেই ফাঁক হলো সেই কাঠের দরজা। সেখান থেকে একটা ফ্যাকাশে ঘরমাক্ত মুখ উঁকি দিল। ফাদার পেরেরা টর্চের আলোয় তাকে দেখেই উদ্বিগ্ন স্বরে বলে উঠলেন, কি হয়েছে মাইকেল? তোমায় এমন দেখাচ্ছে কেন? মাইকেল যেন ফাদারকে দেখে হাতে চাঁদ পেল। উত্তেজিত অথচ চাপা স্বরে জবাব দিল, ফাদার, ফাদার আপনি এসে গেছেন। আসুন আসুন আসুন, শিগগিরই ভেতরে আসুন। বড় বিপদ হয়ে গেছে ফাদার, বড্ড বিপদ হয়ে গেছে। ফাদারের পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকে চারিপাশটা দেখল দেবাশিস। বাহারি শৌখিন বাল্বের হলদে আলোয় বসার ঘরটা কেমন আলো আঁধারিতে মিশে রয়েছে। মুখোমুখি বসবার মতো সোফা সেট, মাঝখানে একটা বেতের টি টেবিল, নানান সুন্দর ছবি দিয়ে সাজানো। সোফা সেটের উল্টো দিকের দেওয়ালে একটা বেতের টেবিলের ওপর একটা বড় টিভি বসানো রয়েছে। সোফার পিছন দিকের দেওয়ালে একটা দরজা, সেটা খোলাই রয়েছে। রান্নাঘর ও বাথরুমের মাঝখান থেকে একটা কাঠের সিঁড়ি ভাঁজ খেয়ে উঠে গিয়েছে দোতলায়। ফাদার পেরেরা শুধলেন, কি হয়েছে ডেভিডের? ছেলের কথা শোনা মাত্রই হাউ হাউ করে কেঁদে উঠল মাইকেলের স্ত্রী। মার্গারেটের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে ইশারা করল মাইকেল। তারপর বলল, ফাদার আপনি নিজেই দেখবেন, চলুন। দেবাশিস আর ফাদার পেরেরা মাইকেলের পেছন পেছন সিঁড়ি দিয়ে উপরে ওঠে। বাড়ির দোতলায় একটাই বড় ঘর আর বাথরুম। দোতলায় উঠে ফাদার দেখেন সে ঘরের দরজা বন্ধ। তিনি মাইকেলকে বললেন, মাইকেল, দরজাটা খোলো। না ফাদার, না না না, ওটা আমি পারবো না। আপনি আমায় এটা করতে বলবেন না ফাদার। ওটা ওটা আমি পারবো না। আতঙ্কে প্রায় চিৎকার করে ওঠে মাইকেল পুনর্ভূষণ। ফাদার পেরেরা বুঝতে পারেন যে কোনো কারণেই হোক লোকটি বেজায় সন্ত্রস্ত হয়ে রয়েছেন, তাই অমন অস্বাভাবিক আচরণ করছেন। আর কোনো কথা না বাড়িয়ে দরজাটা হাট করে খুলে দেন তিনি। আর সাথে সাথেই একটা মল মূত্র কটু গন্ধ এসে আঘাত করে ওদের নাকে। বড় কোনো বাজার এলাকার বারোয়ারি শৌচালয়ে যেমন ঝাঁঝালো আষ্টে গন্ধ পাওয়া যায়, এটাও খানিকটা তেমনই। ঘরের ভেতর একটা নীলচে কিন্তু জোরালো নাইট ল্যাম্প জ্বলছিল। সেই নীল আলোয় বিস্মিত হয়ে দেবাশিস দেখে ঘরের ঠিক মাঝখানে রাখা খাটের ওপর কুণ্ডলি পাকানো সাপের মতো পড়ে আছে একটা বছর 20 ছেলে। হঠাৎ দেখলে মনে হবে যেন কোনো অলীক ক্ষমতাশালী দানব ওই ছেলেটার শরীরটাকে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই বিছানায়। আর তার চতুর্দিকে ছড়ানো ছেটানো রয়েছে মল মূত্র। সেখানে ভন ভন করছে মাছির ঝাঁক। ভয়, বিস্ময়, ঘেন্নায় চোখ ফিরিয়ে নেয় দেবাশিস ব্রহ্ম। বাইরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। দোতলার কাঠের ঘরের জানলার শাসি দিয়ে বিদ্যুৎ চমকের আলো মাঝে মাঝে ভেতরে ঢুকে এসে ঘরের আলোকে আরো রহস্যময় করে তুলছে। ফাদার পেরেরা নিজের সাদা আলখাল্লার পকেট থেকে একটা কাঠের ক্রুশ বের করে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে গেলেন বিছানার দিকে। তার পেছনে ধীরে ধীরে এগুলো দেবাশিসও। সে নিজের পকেট থেকে রুমালটা বের করে মুখ চেপে ধরেছে। এই গা ঘিনঘিনে পরিবেশে এক মুহূর্ত রুমাল ছাড়া তার পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু এখানে ফাদার পেরেরা ঠিক কি করবেন সেই কৌতূহল সে দমন করতে পারছে না। কাজেই সে ফাদার পেরেরার পাশে গিয়ে চুপ করে দাঁড়ালো। বিছানায় শুয়ে থাকা ছেলেটির মুখ বালিশে গুঁজা, হাত দুটো অদ্ভুত ভাঁজ করে পিঠের দিকে মোড়ানো, আর পা দুটো ভেঙে দয়ের মতো করে দুদিকে ছড়ানো রয়েছে।
ফাদার পেরেরা একটু ঝুঁকে শান্ত স্বরে ডাকলেন, ডেভিড, ডেভিড, শুনতে পাচ্ছ? ডেভিড, ডেভিড। না, ছেলেটা কোনো সাড়া দিল না। এমনকি তার শরীরের কোথাও এতটুকু নড়াচড়ার লক্ষণ দেখা গেল না। ফাদার পেরেরা একবার দেবাশিসের দিকে তাকিয়ে আবার ডাকলেন, ডেভিড, মাই চাইল্ড, আর ইউ লিসনিং? ডেভিড। এবারেও কোনো জবাব পাওয়া গেল না। টালির চালে বৃষ্টির শব্দ ছাড়া সারা ঘরে আর কোনো শব্দ নেই। দেবাশিস চুপ করে দাঁড়িয়ে রয়েছে ফাদারের পাশে। হঠাৎ একটা চাপা ফোঁপানোর শব্দ পেয়ে ওরা দুজন পেছনে ফিরে দেখল মাইকেল মুখে হাত চাপা দিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ফাদার পেরেরা বললেন, মিস্টার ব্রহ্ম, প্লিজ শাট দ্য ডোর। দেবাশিস দরজাটা বন্ধ করে দিতেই ঘরের গুমোট ভাবটা যেন আরো বেড়ে গেল। বাতাস ভারী হয়ে উঠেছে সেই গন্ধে। তবে সে অনুভব করল ঘরে দুর্গন্ধ ছাড়াও আর একটি অদৃশ্য উপস্থিতি রয়েছে, যা তার ইন্দ্রিয়গুলো স্পষ্ট টের পাচ্ছে। একটা চাপা অস্বস্তি, মন খারাপ করা ভাব যেন তার সমস্ত চেতনায় চেপে বসছে। সে ঘরটার চতুর্দিকে তাকালো। পশ্চিমের দেওয়ালে একটা কাঠের ওয়ার্ড্রোব, তার পাশেই একটা পড়ার টেবিল, টেবিলে নানান খাতা, বইয়ের স্তূপ, একটা টেবিল ল্যাম্প, কয়েকটা পেন স্ট্যান্ড। বিছানার পাশে একটা ফাঁকা টিপয়। পূর্ব দিকে একটা বড় কাঠের ফ্রেমের কাঁচের জানলা, তাতে সাদা পর্দা টাঙানো রয়েছে। সেই পর্দার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের ঝলক ঘরটাকে আলোকিত করে তুলছে। ঘরের জিনিসপত্রে এক অদ্ভুত স্থবিরতা। ফাদার পেরেরা নিজের ব্যাগ থেকে একটা সুগন্ধি মোমবাতি বের করে সেই টিপয়ের উপর রাখলেন। অগ্নি সংযোগ করতেই ঘরের ভেতর জমে থাকা অমানসিক দুর্গন্ধটা যেন খানিকটা লাঘব হল। দেবাশিসের মনে হল বিছানার উপর কাঠ হয়ে পড়ে থাকা ডেভিডের শরীরটা যেন মৃদু নড়ে উঠল না। এবার ফাদার সেই কাঠের ক্রুশটা ছেলেটার মাথায় ঠেকালেন। তারপর বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। স্মরণ করছি, স্বর্গের অধিষ্ঠান থেকে নেমে এসে কয়েক মুহূর্ত মাত্র। এরপর হঠাৎ সেই ছেলেটা ঘর ঘরে গলায় বাঘের মতো গর্জন করে উঠল, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও, চলে যাও। ফাদার পেরেরা কিন্তু এত হুমকি সত্ত্বেও এক চুলও নড়লেন না। ডেভিডের মাথায় সেই কাঠের পবিত্র ক্রুশ ছুঁয়ে রেখেই তিনি মন্ত্রপাঠ চালিয়ে গেলেন। মঞ্জুর করুন আপনার নেতিয়ে পড়ে থাকা ছেলেটার হঠাৎ এমন তর্জন গর্জনে দেবাশিস ব্রহ্ম চমকে উঠল। সে লেখক মানুষ, বাপের জন্মে এমন কাণ্ড কারখানা তার চোখের সামনে ঘটেনি। মনে মনে ভাবল, ছেলেটার মাথা খারাপ হয়ে যায়নি তো? ব্রহ্ম শুনেছে যে স্কিজোফ্রেনিয়া এবং আরো বেশ কিছু মানসিক রোগের রোগী নাকি এমন আচরণ করে। তবে কি এই ছেলেটির, মানে ডেভিডেরও সেই রকমই কিছু হলো? ভয় বিছানা থেকে একটু দূরে সরে এসে কাঠের ওয়ার্ডরোবের পাশে দাঁড়ালো সে। সাবধানতার মার নেই। ভূত প্রেত না হয়ে যদি স্রেফ পাগলও হয়, তাও সেই উন্মাদের কাছে না যাওয়াই ভালো। ওয়ার্ডরোবে ঠেস দিয়ে দাঁড়িয়ে সে ফাদার এবং তার রোগীর কর্মকাণ্ড দেখতে থাকলো। সমস্ত অন্ধকার থেকে হে প্রভু। ফাদার যত মন্ত্রপাঠ করছেন, বিছানায় পড়ে থাকা ডেভিড ততই যেন হিংস্র হয়ে উঠছে। কাঠের খাটটা বুঝি তার লাফালাফিতে এক্ষুনি ভেঙে পড়বে। আর বারবার সে একই কথা আউড়ে চলেছে, চলে যা, চলে যা বলছি, চলে যা, সব শেষ করে দেবো, এক্ষুনি চলে যা,
চলে যা, সব শেষ করে দেওয়া হয়েছে। চলে যা, চলে যা, চলে যা। এইভাবে মিনিট খানিক চলার পর ফাদার পেরেরা মন্ত্রোচ্চারণ বন্ধ করলেন। একবার আর চোখে তাকালেন দেবাশিসের দিকে। তার সেই চাহনিতে কেমন যেন একটা ভয়ের আভাস। তিনি কাঠের ক্রুশটা ছেলেটার মাথা থেকে সরিয়ে সন্তান স্নেহে বললেন, ডেভিড, 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 শুনতে পাচ্ছ? ক্রস সরানোর সাথে সাথেই ছেলেটার সমস্ত তর্জন গর্জন বন্ধ হয়ে গিয়েছে। নিস্তব্ধ ঘরটাতে কেবল সেই অবসন্ন শরীরটা থেকে বেরিয়ে আসা ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। ফাদার পেরেরা আবার বললেন, ডেভিড, ডেভিড, শুনতে পাচ্ছ? এইবার ডেভিড দেবাশিসের দিকে মুখ ঘোরালো। কয়েক সেকেন্ড পর চোখ মেলল সেই ছেলেটি। তা দেখে দেবাশিস ব্রহ্ম চমকে উঠল। উফ, কি ভয়ঙ্কর সে চাহনি! নাইট ল্যাম্পের মৃদু আলো এসে দেখল ডেভিডের চোখে মনি নেই। দুই চোখের পাতার মাঝখানটা ধপধপ করছে সাদা। ধীরে ধীরে সেই মুখ চোখ কেমন ফ্যাকাশে হতে শুরু করেছে। ছেলেটার মুখ থেকে যেন কে সমস্ত রক্ত শুষে নিয়েছে একটু একটু করে। মাসখানেক আগে বাড়ির পাশের ডোবায় একটা মরা কুকুর ভেসে উঠতে দেখেছিল দেবাশিস। সেই সারমেয় চামড়া পচে সাদা হয়ে গিয়েছিল। ডেভিডের এই বিকৃত মুখটা দেখে কুকুরটা সেই পচা গলা চেহারাটা চোখের সামনে ভেসে উঠল দেবাশিসের। গা ঘুরিয়ে একটা বমি পাক দিয়ে উঠল তার। নিজেকে খানিকটা সামলে সে ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলল, ফাদার, ফাদার। আর কোনো স্বর বেরোলো না তার গলা থেকে। কোনো রকমে ওয়ার্ড্রপটা আঁকড়ে দাঁড়িয়ে রইল দেবাশিস। ডেভিডের সেই ফ্যাকাশে ঠোঁট দুটোতে কোনো অভিব্যক্তি নেই। সে যেন সেই মৃত চোখে জরিপ করছে দেবাশিসকে। বিছানার উল্টো দিকে থাকায় ফাদার পেরেরা বিষয়টা দেখতে পাননি। দেবাশিসের ডাকে এবার তিনি ছুটে এলেন, চেপে ধরলেন তাকে। এমন সময় ডেভিডের ঠোঁট দুটো কেঁপে উঠল। নোংরা, অসভ্য, কুটিল এক হাসি ছড়িয়ে পড়ল সেই মরার মতো ঠোঁট দুটোয়। প্রথমে মৃদু, তারপর বাড়ি কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল ডেভিড। কি অসহ্য সেই হাসি! ওই কুৎসিত হাসি শুনে ফাদার পেরেরা পর্যন্ত শক্ত হয়ে গেলেন। তার মনে তখন নানান চিন্তা, অনেক প্রশ্ন জমা হয়েছে। ফাদার হয়তো কয়েক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হয়েছিলেন। এমন সময় কড়কড় করে একটা বাজ পড়ল কাছে পিঠে কোথাও, আর একই সাথে ডেভিডের শরীরটা বিছানা থেকে এক লাফে ওদের সামনে এসে পড়ল। এক ধাক্কায় ফাদার পেরেরাকে ঠেলে সরিয়ে দিল ডেভিড। খড়কুটোর মতো ঘরের এক প্রান্তে ছিটকে পড়লেন ষাটোর্ধ্ব মানুষটা। দেবাশিস কিছু বুঝে উঠবার আগেই সেই ভয়ঙ্কর দর্শন ডেভিড দু হাতে চেপে ধরল তার গলা। ফাদার, সব শেষ করে দেওয়া হয়েছে। চলে যা, চলে তার যা। গলা দিয়ে বেরিয়ে আসছে হিংস্র জন্তুর গর্জন। নধর শিকার পেয়ে যেমন কোনো ধূর্ত হায়না গর্জায়, এও খানিকটা তেমনি। কি অমানসিক জোর সেই দুই হাতে! মুহূর্তে চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করলো দেবাশিস। তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। নিজেকে সেই অলৌকিক নাগপাশ থেকে ছাড়ানোর মানসিক বা শারীরিক কোনো জোরই আর তার নেই। মনে মনে পূর্বপুরুষদের স্মরণ করল সে। এই তবে শেষ মুহূর্ত। এবারই কি তবে তাকে এক অলৌকিক শক্তির হাতে প্রাণ দিতে হবে? আর দেখা হবে না ভোরের আলো, লেখা হবে না নতুন কোনো উপন্যাস। দেবাশিস অন্তিম পরিণতির জন্য
মোটামুটি প্রস্তুত। তার ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে আত্মসমর্পণ করছে। চেতনা প্রায় স্থিমিত হয়ে এসেছে। এমন সময় সে শুনতে পেল ফাদার পেরেরার সেই পরিচিত গুরু গম্ভীর কণ্ঠস্বর। হে দুষ্ট প্রেতাত্মা, শান্ত হও, রেহাই দাও ওই নিরীহ মানুষটিকে। জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেবাশিস ব্রহ্ম দেখল ফাদার পেরেরা ছুটে এসে কাঠের ক্রুশটা পরিয়ে দিচ্ছেন ডেভিডের গলায়। আর তার চেতনা ধরে রাখতে পারল না। সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল শক্ত কাঠের মেঝেতে। চোখ মেলে দেবাশিস দেখল সে মাইকেল পুনর্পুষমের বাড়ির একতলার সোফায় শুয়ে আছে। তাকে ঘিরে মাইকেল, মার্গারেট আর ফাদার পেরেরা। সকলের মুখ থমথমে এবং গম্ভীর। ওকে চোখ মেলতে দেখে ফাদার উদ্বিগ্ন কণ্ঠে শুধলেন, এখন কেমন বোধ করছেন মিস্টার ব্রহ্ম? বেটার। বলে উঠে বসবার চেষ্টা করতেই মাইকেল আর ফাদার মিলে দেবাশিসকে ধরাধরি করে বসিয়ে দিল। মাইকেলের স্ত্রী মার্গারেট একটা জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, একটু জল খান। কয়েক ঢোক জল খেয়ে হাতের পিঠে মুখটা মুছে নেয় দেবাশিস। এসব কি ফাদার? ফাদার পেরেরা সেই ঘরে উপস্থিত সকলের মুখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, হি হ্যাজ বিন পজেসড। কোনো ভয়ঙ্কর ক্ষমতাশালী ইভিল স্পিরিট ডেভিডের পিওর সোলকে বন্দী করেছে। কথাটা বলা মাত্র মার্গারেট ফুঁপিয়ে কেঁদে ওঠে। মাইকেল স্ত্রীকে সামলায়। দেবাশিস জিজ্ঞাসা করে, কিন্তু সে আমাকে ওভাবে আক্রমণ করলো কেন? ফাদার পেরেরা মাথা নেড়ে বলেন, ভুলটা আমারই। কোনো প্রিকশন না নিয়ে আপনাকে ও ঘরে নিয়ে যাওয়া আমার উচিত হয়নি। আমায় মাফ করবেন। আসলে রাস্তায় ওই বিড়ালের ব্যাপারটার পর থেকে একটু মাথাটা ঘেঁটে গেছিল। আমরা ওই ইভিল স্পিরিটের কাজে বাধা দিয়েছি, তাই ও বদলা নিয়েছে। আক্রমণ করে আমাদের বাধা কাটাতে চেষ্টা করেছে। সে হয়তো আমাকেই আক্রমণ করত, কিন্তু আমার কাছে পবিত্র ক্রস এবং হোলি ওয়াটার থাকার দরুন সেটা করতে পারেনি। তখন তার নজর পড়ে আপনার উপর, তাই সে আপনাকেই। আই এম সরি অ্যাগেইন মিস্টার ব্রহ্ম। দেবাশিস সৌজন্যের খাতিরে জবাব দেয়, এভাবে বলবেন না ফাদার। আপনি তো আর বিষয়টা ইচ্ছা করে করেননি। কিন্তু ডেভিডের এখন কি অবস্থা? আমি ওকে পবিত্র ক্রস পরিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সে আর নিজের দাপট দেখাতে পারবে না। তবে ওই স্পিরিট কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী। কাজেই সে আমার বন্ধন মুক্ত হয়ে কারো ক্ষতি করবার আগেই আমাদের জানতে হবে যে ওই ইভিল স্পিরিট কার, কিভাবে তা ডেভিডের বডির পজিশন নিল, আর তার উদ্দেশ্যটাই বা কি। তাছাড়া এই বাড়িতে আপনারা সকলে রয়েছেন। এখানে সেই ইভিল স্পিরিটের সাথে লড়া মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। সে ডেভিডকে ছেড়ে দিলেও পজেস করতে পারে আপনাদের মধ্যে যে কাউকেই। কাজেই আজ রাতটা অপেক্ষা করা ছাড়া আমাদের উপায় নেই। ততক্ষণে মাইকেল আর মার্গারেট আমাকে সবটা খুলে বলো। ঠিক কি হয়েছিল, কখন হয়েছিল, আর কোথায় হয়েছিল, সবটা। কিচ্ছু বাদ দেবে না। সমস্ত খুঁটিনাটি তথ্যই এক্ষেত্রে মূল্যবান। মাইকেল পুনর্পুষম প্রথমে কিছুক্ষণ কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। বোধহয় ঘটনাক্রম মনে করবার চেষ্টা করে। তারপর গলা খাঁকারি দিয়ে বলে, ফাদার, বলবার মতো তো তেমন কিছুই নেই। গত পরশুই ডেভিড পাশের গ্রামে একটা মেলায় গিয়েছিল।
তারপর থেকেই ওর হাব ভাব কেমন যেন বদলাতে শুরু করে। মেলা? এই বর্ষায় কিসের মেলা? আগে স্যার পাশের গ্রামে একটা হ্যান্ডিক্রাফটের মেলা হচ্ছিল। এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিশেষত মহিলারা নিজেদের হাতের কাজের জিনিস নিয়ে এসেছিল সেই মেলায়। ডেভিড মেলা থেকে ফিরে বলেছিল যে সেখানে নাকি বেশ ভালোই বিকিকিনিও হয়েছে। তা ডেভিড মেলা থেকে কখন ফেরে? ওই 9টা কি বড় জোর 9:15 হবে। তারপর? সেখান থেকে ফিরে হাত মুখ ধুয়ে ডেভিড প্রথমে ওর মাকে মেলা থেকে কেনা কিছু জিনিস দেখায়, আর তারপর খেতে বসেই ঘটল বিষয়টা। আমার ছেলে ডেভিডের বরাবর মাছ মাংসে বড় অনীহা, সে কিছুতেই আমিষ খেতে চায় না। এদিকে ওর মা আর আমার আবার খাবার পাতে সামান্য আমিষ না হলে চলে না। সেদিন রাতে আমরা সবাই একসাথে খেতে বসলাম। তখন আন্দাজ ওই রাত্রি 10:30 বাজে। মার্গারেট রুটি, চিকেন আর পুডিং বানিয়েছিল, আর ডেভিডের জন্য চিকেনের পরিবর্তে ওই নানা রকম সবজি দিয়ে তৈরি একটা তরকারি। আমাদের খাবার বাড়া হয়ে গেল, ওর খাবারটা সার্ভ করতে একটু দেরি হচ্ছে দেখে ডেভিডের যেন আর তর্স হইল না। সে হামলে পড়লো আমার প্লেটে। মুরগির ঠ্যাংটা প্রায় ছো মেরে তুলে নিয়ে একেবারে জানোয়ারের মতো একসাথে মুখে পুড়ে দিল সে। পরম আসলে সে চিবোতে লাগলো সেই মাংস। যে ছেলে কোনোদিন আমিষ ছুঁয়েও দেখে না, মাছ মাংসের গন্ধেই যার বমি আসে, তাকে অমনভাবে মুরগি চিবোতে দেখে একটু অবাক হলেও তেমন পাত্তা দিইনি আমি। গালের মাংসটা শেষ করেই সে হাত বাড়ায় ওর মায়ের বেড়ে রাখা প্লেটটার দিকে। সেখান থেকেও মাংসের অমন বড় একটা টুকরো তুলে নিয়ে কেমন অদ্ভুতভাবে মুখে পুড়ে নেয় ডেভিড। যেন তার পেটে কত খিদে, যেন কত কাল সে এমন ভালো খাবার খায়নি। সন্তান ভালোবেসে কিছু খেলে কোন বাবা মারই খারাপ লাগে বলুন? হ্যাঁ, তবে অমন ভাবে খাচ্ছে দেখে আমি বললাম, আহ ডেভিড, অমন তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? আস্তে খা, আরো আছে তো নাকি, লাগলে নিবি। তুই তো খেতেই চাস না এসব, আর আস্তে খা। এই বলাতে ডেভিড আমার দিকে প্রথমে কটমট করে তাকায়। তার সেই চাউনি আমি কোনো দিনও ভুলবো না। কোনো হিংস্র সাপদকে শিকারের সময় বাধা দিলে তারা যেমন ভাবে তাকায়, এই চাউনি যেন ছিল ঠিক সেই রকমই। টেবিলের সবটুকু চিকেন ওইভাবে খেয়ে শান্ত হলো আমার ছেলে। তখন তার সারা গায়ে, গালে, মুখে খাবারের ছিটে লেগে গালের কষ বেয়ে গড়িয়ে পড়ছে খাবারের ঝোল আর লালা। তারপর হাত মুখ না ধুয়ে সে টেবিল ছেড়ে উঠে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সারা রাত আর নিচেও নামেনি সে, বা নামলেও আমি বা ওর মা কেউই টের পায়নি। গতকাল সারাদিনও সে নিজের দরজা বন্ধ করেই রেখেছিল, কেবল খাবার সময় নেমেছিল নিচে। তখনই লক্ষ্য করি ডেভিডের চোখ দুটো এক রাত্রের মধ্যেই কেমন যেন বসে গেছে। চোখের তলায় কালি জমেছে, ঠোঁট দুটো শুকিয়ে ফেটে গেছে। তার হাত পা গুলো কেমন যেন ফ্যাকাশে ঠেকছে। এবারেও সে কেবল আমিষটুকু খেয়েই নিজের ঘরে ঢুকে যায়। যতক্ষণ সে নিচে ছিল ততক্ষণ কারোর সাথে একটা কথা পর্যন্ত বলেনি, এমনকি আমাদের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। অবশ্য কাল রাতে আর খেতেও নামেনি সে। আমরা অনেক ডাকাডাকি করেছিলাম, তবে কোনো সাড়াই দেয়নি ডেভিড। আজ সকালে ব্রেকফাস্টের জন্য ডাকতে গিয়ে দেখি ওর ঘরের দরজাটা ভেতর দিয়ে খোলা। সে বিছানায় উপর হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে ওর গায়ে হাত দিয়েই বুঝতে পারি ডেভিডের ধুম জ্বর এসেছে।
আমি তার গায়ে হাত দিতেই সে কটমট করে আবার আমার দিকে তাকায়। তারপর ফ্যাস ফ্যাসে অপরিচিত কণ্ঠস্বরে চিৎকার করে বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। আমি আমি আরেকটু চেপে ধরতেই সে এক ধাক্কা দেয় আমায়। তারপর আমি আমি ভীষণ ভয় পেয়েছিলাম ফাদার। তারপর সারাদিন আমরা আর কেউ তাকে ডাকিনি। সন্ধ্যের সময় মার্গারেট ওকে কফি দিতে ওর ঘরে যায়, আর দেখে। কি দেখেন? মার্গারেট দেখে ডেভিড অচৈতন্য হয়ে পড়ে আছে। তার হাতের কবজির কাছে একটা বড় ক্ষত, আর সেখান থেকে রক্ত বেরিয়ে বিছানার চাদরটা লাল হয়ে গেছে। ডেভিডের হাতটা যেন কোনো পশু কামড়ে খেয়েছে। পরক্ষণে মার্গারেটের চোখ পড়েছিল ছেলের মুখের দিকে। সে দেখে তার মুখটাও রক্তে মাখামাখি। সেখানে তখনও খানিকটা কাঁচা মাংসের কণা লেগে আছে। ফাদার 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 আমার ছেলে ডেভিড নিজেই নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে ফাদার। ফাদার পেরেরা শূন্যে ক্রস আঁকেন, তারপর গম্ভীর গলায় বলেন, ওই মেলা থেকে কি কিনেছিল? সবই মামুলি জিনিসপত্র ফাদার, শোপিস, পেনদানি, এই সবই। আর কি? হ্যাঁ, আরেকটা জিনিস কিনেছিল ডেভিড, একটা লকেট, একটা অদ্ভুত মুখের প্রতিকৃতিওয়ালা ধাতব লকেট কিনেছিল সে। বড় আনন্দ করে সেটা দেখিয়েছিল মার্গারেটকে। দেখি কি করা যায়। প্রপার এক্সরসিজম রিচুয়াল করতে হবে। তবে ফাদারের কথা শেষ হওয়ার আগেই ধূপ করে একটা শব্দ হলো, যেন কোনো ভারী জিনিসকে ওপর থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে। শব্দটা বাড়ির পেছন দিক থেকে আসায় সবাই সেদিকে ছুটে গেল। একটা জানলা খুলতেই হু হু করে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ছাঁট ঢুকে এলো ঘরে। আর সেই দমকা হাওয়ায় ওরা চারজন দেখল টলমল পায়ে জঙ্গলের দিকে ছুটে চলেছে ডেভিড। বৃষ্টিতে তার কাপড় চোপড় সব ভিজে গিয়েছে। মাইকেল চিৎকার করে ডাকলো, ডেভিড, ডেভিড! কিন্তু সেই ডাকে সাড়া দেওয়া তো দূর, একবার ফিরেও তাকালো না ডেভিড। ফাদার পেরেরা বললেন, চলো, আমাদের এক্ষুনি ওকে ফিরিয়ে আনতে হবে, না হলে আরো বড় বিপদ ঘটতে পারে। বাইরে মুষলধারে অবিরাম বৃষ্টি পড়ছে। আকাশের সব জল যেন আজ এই ছোট্ট পাট্টুতেই পড়বে, ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু। তার সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। গাছের মাথাগুলো যেন সব নুইয়ে পড়ছে মাটিতে, পাগলা হাতির মতো এদিক ওদিক দোলাচ্ছে। ফাদার পেরেরা চিৎকার করে ডাকলেন, ডেভিড, ডেভিড, মাই চাইল্ড, কোথায় তুমি? ডেভিড, ডেভিড! না, কোনো প্রত্যুত্তর পাওয়া যাচ্ছে না। মাইকেল চিৎকার করে নিজের ছেলেকে ডাকলো, ডেভিড, ডেভিড, ডেভিড! কিন্তু তাতেও কোনো সাড়া পাওয়া গেল না। মার্গারেটের অবস্থা সবচেয়ে শোচনীয়। ছেলের চিন্তায় এই দুর্যোগে এমন জঙ্গলাকীর্ণ জায়গায় তার পক্ষে হাঁটা দুরূহ হয়ে উঠছিল। খালি খালি সে বাকিদের থেকে পিছিয়ে পড়ছিল। ডেভিডকে খুঁজতে খুঁজতে ফাদার পেরেরা ও তার দল জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসেছেন। বড় গাছ ছাড়াও এখানে চতুর্দিকে কাঁটা ঝোপের সারি, ফলে হাঁটতে গিয়ে সকলেরই হাতে পায়ে খোঁচা লেগে রক্ত বেরিয়ে যাচ্ছে। আলো বলতে বিদ্যুতের ঝলকানি, আর ফাদার ও মাইকেলের হাতে দুটো টর্চ। ওই জঙ্গলে এমন আবহাওয়ায় সে আলোর রশি দুটো এক প্রকার বেকার বলেই ধরা যায়। এমন সময় মার্গারেটের মর্মভেদী চিৎকার শুনে সকলে চমকে ওঠে।
পেছনে ফিরে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে একটা কাঁটা ঝোপের ধারে মার্গারেট আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, আর তার গলায় হাতের ফাঁস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডেভিড। তার মুখ চোখ আরো ভয়ঙ্কর ও বিভৎস হয়ে উঠেছে। চোখের সাদা মণিজোড়া এখন তার সেই বিভীষিকাময় রূপকে আরো প্রখর করে তুলেছে। এই সময় খিলখিল করে হেসে ওঠে ডেভিড। এই বুড়ো বলেছিলাম না চলে যা যা। গেলি রে? হ্যাঁ গেলি না? এতবার করে সাবধান করলাম, তাও গেলি না। এবার তোর জন্য এরা সবাই মরবে, সবাই। এক এক করে সব কটাকে শেষ করবো আমি। যা, চলে যা। ফাদার পেরেরা দেখেন ডেভিডের গলায় পরানো কাঠের ক্রুশটা আর নেই। সে কোনোভাবে সেটাকে খুলে ফেলেছে। তবে একটা বিকৃত দর্শন লকেট তখনও ঝুলছে ওর গলায়। সম্ভবত ডেভিড সেটাই ওই মেলা থেকে কিনে এনেছিল। পেরেরা বললেন, বেশ, আমি চলে যাব। তুমি আগে মার্গারেটকে ছেড়ে দাও। আই প্রমিস আমি ফিরে যাব, কিন্তু তুমি নিরপরাধ মার্গারেটের কোনো ক্ষতি করো না। আবারও হেসে ওঠে ডেভিডের শরীরে বাসা বাঁধা সেই প্রেতাত্মা। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। কাউকে ছাড়বো না। দেবাশিস ভয় বিবর্ণ, তবুও সাহসে ভর করে ছুটল ডেভিডের দিকে। কিন্তু তারই আত্মঘাতী প্রয়াস ব্যর্থ হল মুহূর্তে। ডেভিড যেন কোনো রক্ত পিপাসু পিশাচ মার্গারেটকে নিষ্ঠুরভাবে ছুঁড়ে ফেলল কাঁটা তারের বেড়ার ওপরে। মার্গারেটের আর্তনাদ মিশে গেল বৃষ্টির শব্দে। এরপর ডেভিড তার বিকৃত আঙুল দিয়ে দেবাশিসের গলা চেপে ধরল। দেবাশিসের চোখ কোটর থেকে বেরিয়ে আসবার উপক্রম। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে তার। এমন সময় ফাদার পেরেরা যেন কোনো প্রাচীন যোদ্ধা তার রূপোর ক্রুশটি ছুড়লেন ডেভিডের দিকে। বৃষ্টির ঝাপটায় ভেজা ক্রুশটি যেন কোনো অলৌকিক শক্তিতে জড়িয়ে গেল ডেভিডের হাতে। পৃথিবীতে সবকিছুর বোধহয় ব্যাখ্যা হয় না। যুক্তি বুদ্ধির বাইরের সেই সব জিনিসকে অবিশ্বাসী মন মানতে না চাইলেও তার অস্তিত্ব চির বিরাজমান। অন্য সময় লকেটটা ঠিক ওইভাবে ডেভিডের হাতে জড়াতো কিনা জানা নেই, তবে এখন জড়ালো। আর প্রায় সাথে সাথেই একটা বিকট আর্তনাদ করে মাটিতে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল ডেভিড। ফাদার পেরেরা দ্রুত এগিয়ে গিয়ে ডেভিডের গলা থেকে সেই অভিশপ্ত লকেটটি খুলে নিলেন। লকেটটি যেন কোনো জীবন্ত প্রাণী। ফাদার তার হাতে স্পন্দন অনুভব করলেন। তিনি সেটি ছুঁড়ে ফেলে দিলেন কাঁটা ঝোপের মধ্যে। মাইকেল ততক্ষণে ডেভিডকে তুলে নিয়েছে। ডেভিডের দেহ থেকে ঝরে পড়া রক্তের ধারা মিশে যাচ্ছে বৃষ্টির জলে। প্রকৃতি যেন নিজেই ধুয়ে ফেলতে চাইছে এই ভয়াবহতার চিহ্ন। এমন সময় সবার সম্বিত ফিরল ফাদার পেরেরার কথায়। ভুলটা আমারই। সকলে ফাদার পেরেরার দৃষ্টি অনুসরণ করে তাকালো কাঁটা গাছের দিকে। নত মাথায় তার এলোমেলো চুলগুলো ঝুলে পড়ছে মুখের সামনে, যেন কালো কালো সাপের ঝাঁক। সেই চুলের ফাঁক দিয়ে ঝরে পড়ছে বৃষ্টির ধারা। হঠাৎ মার্গারেটের ঠোঁটে ফুটে উঠল এক বিকৃত হাসি। তার কণ্ঠস্বর, যা একসময় মধুর ছিল, এখন যেন হাজার হাজার বছরের পুরনো কোনো অভিশাপের মতো শোনালো। না, ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। তার হাসি ক্রমশ বেড়েই চলল।
যেন পাগলের উন্মত্ত আনন্দ। সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ল বনের প্রতিটি কোণে, প্রতিটি পাতায়, প্রতিটি বৃষ্টির ফোঁটায়। তারপর কোনো এক জাদুতে মার্গারেট মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে। এই অলৌকিক দৃশ্য এতটাই দ্রুত ঘটে গেল যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের মুখে ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ। কেউ কোনো কথা বলতে পারল না, কেউ নড়তেও পারল না। শুধু বৃষ্টির শব্দ আর মার্গারেটের সেই ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি ভেসে বেড়াতে লাগলো রাতের অন্ধকারে। ভোরের রক্তাভ আলো যেন কুয়াশার পর্দা ভেদ করে ফুটে উঠল। প্রকৃতির এই আকস্মিক রূপান্তর মাইকেলদের বাড়ির দীর্ঘ অন্ধকার জামিনের অবসান ঘটাল। কিন্তু মাইকেলের চোখে তখনও যেন অতীতের ছায়া, সে আতঙ্কের কালো দাগ। ফাদার পেরেরা ডেভিডের কপালে স্নেহার্দ্র হাত বুলিয়ে বললেন, ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, তবে এই লড়াই এখানেই শেষ নয়। আমাদের সামনে আরো চ্যালেঞ্জ আসবে। দেবাশিস ফাদারের দিকে তাকিয়ে বলল, ফাদার, এই লকেটের রহস্যটা কি? এমন কুৎসিত আর অভিশপ্ত জিনিস কেন ডেভিডকে এত কষ্ট দিল? ফাদার পেরেরা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, এমন অনেক জিনিস আছে যেগুলো মানুষের অবচেতন মনকে প্রভাবিত করতে পারে। এটা এক ধরনের প্রেতাত্মার খেলা, কিন্তু ঈশ্বরের কৃপায় সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে থাকো দেবাশিস, আমাদের লড়াই চলবে। দেবাশিসের মনেও নতুন উদ্যমের জন্ম হল। এই ঘটনার পর তার জীবন বদলে গিয়েছে। সে ভাবল, জীবনে এবার নতুন রূপে দাঁড়াতে হবে। ফাদার পেরেরার সাথে এই অলৌকিক যাত্রার সঙ্গী হওয়া তার জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা। ফাদার পেরেরা আর দেবাশিস চার্চের অন্ধকার কক্ষে প্রবেশ করলেন। চার্চের নীরব পরিবেশে যেন এক নতুন দিনের আশ্বাস তাদের স্বাগত জানালো। বাইরের সূর্যালোকে ঝলমল করছে প্রকৃতি, যেন সবকিছু নতুন করে শুরু করার প্রতিশ্রুতি। কিন্তু একটি প্রশ্ন বাতাসে ভেসে বেড়াচ্ছে, শেষ পর্যন্ত মার্গারেটকে কি উদ্ধার করতে পারবেন ফাদার পেরেরা, নাকি সে চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের গহ্বরে? ঝড়ের রাতে কাটিল পাট্টু সেই ভয়, বিদ্যুতের আলোতে ছিল ডেভিডের ক্ষয়। জঙ্গলের গভীরে ছুটেছে সে অন্ধকারে, মা বাবার হৃদয় কাঁপল চিৎকারে। ফাদার পেরেরা ক্রুশ হাতে নিলেন, মন্ত্র পাঠে ডেভিড অন্ধকারে নিলেন। ঝড়ের মাঝে ক্রুশের উপর আলো, অশুভ শক্তি পরাজিত, ফুটল ভোরের আলো। ঝড়ের রাতে কাটিল পাট্টুর সেই ভয়, বিদ্যুতের আলোতে ছিল ডেভিডের ক্ষয়। জঙ্গলের গভীরে ছুটেছে সে অন্ধকারে, মা বাবার হৃদয় কাঁপল চিৎকারে। ফাদার পেরেরা ক্রুশ হাতে
কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, যাতে আপনার মতন করে প্রত্যেকবার আমরা গল্প শোনাতে পারি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে ঠিক রাত 10:30টায়। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।